এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও এসে গেছি। আজ তোমাদের আমি ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে আলোচনা করব। এই মৌলিক অধিকার আমি মোট 3 দিন অর্থাৎ 3টি পার্টে করাবো। এর প্রশ্নোত্তরগুলো আজকে প্রথম পার্টে আমি 44টা প্রশ্ন করাবো। এবার বিষয়গত ব্যাপারে আসি। মৌলিক অধিকার যা একটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয়, সেই মৌলিক অধিকার আমাদের ভারতীয় সংবিধানের 3য় অংশের 12 থেকে 35 নং ধারায় আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই মৌলিক অধিকার নিয়ে বিভিন্ন পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন এসছে সেগুলোই আলোচনা করব। আমাদের মৌলিক অধিকার মোট 6টি রয়েছে, আগে 7টি ছিল, কিন্তু সম্পত্তির অধিকার যেটি 1978 সালে 44তম সংশোধনী অনুযায়ী বাতিল করে দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। যাই হোক, সেই নিয়েও প্রশ্ন পাবে এবং সেখানে বিস্তারিতভাবে বলবো। চলো, প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দ্য রাইট হুইচ ইজ অ্যাভেলেবেল অনলি টু সিটিজেন্স ফর আর। বলছে কোন অধিকারগুলি কেবলমাত্র নাগরিকদের জন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যারা বিদেশি তারা ভোগ করতে পারেন না। এখানে 4টে স্টেটমেন্ট আছে, তার মধ্যে প্রথম 3টি শুধুমাত্র নাগরিকরাই ভোগ করতে পারেন, বিদেশিরা পারেন না, কিন্তু চতুর্থটি নাগরিকরাও পারেন, বিদেশিরাও পারেন। স্টেটমেন্টগুলো বলে দিই। প্রথম স্টেটমেন্টে বলা আছে ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাসোসিয়েশন, অর্থাৎ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা এবং সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, যেটা 19-1-3 নং ধারায় বলা হয়েছে, যার জন্যই আমরা এই সমস্ত ক্লাব গঠন করে থাকি। যে সমস্ত ক্লাব হয়, প্রায় প্রত্যেকেই তোমরা যাও ক্লাবে, সেইগুলো। নেক্সট হচ্ছে ফ্রিডম টু অ্যাকোয়ার প্রপার্টি অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস, অর্থাৎ সম্পত্তি গ্রহণের স্বাধীনতা, সম্পত্তি অর্জন করার স্বাধীনতা এবং যে কোনো পেশা গ্রহণের অধিকার, সে চাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যা কিছু। 3 নম্বর স্টেটমেন্ট কি, ফ্রিডম টু মুভ, রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত ভূখণ্ডের যে কোনো অংশে যাতায়াতের স্বাধীনতা এবং স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা দেওয়া হয়েছে। আর চতুর্থ স্টেটমেন্টে কি বলা যায়, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ আমাদের নাগরিকদের, এটা শুধুমাত্র নাগরিকরাই ভোগ করতে পারেন, বিদেশিরা ভোগ করতে পারেন না, যেটা হচ্ছে যে বিদেশিরাও ভোগ করতে পারেন, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেখানে বলা হয়েছে যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়া যায়। 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট এবং 226 নং ধারা অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে। নেক্সট, দ্য রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন প্রহিবিটস, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকারে কি বলা হয়েছে, 3টিই বলা হয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার আমাদের ভারতীয় সংবিধানের 23 এবং 24 নং ধারায় উল্লিখিত হয়েছে। ট্রাফিক ইন হিউম্যান বিংস, বেগার, এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন বিলো 14 ইয়ার্স অফ এজ, অর্থাৎ মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে, বেগার খাটা নিষিদ্ধ করা হয়েছে এবং 14 বছরের কম বয়স্ক শিশুদের কোনো কাজে, কঠিন কাজে নিযুক্ত করতে নিষিদ্ধ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 3, হুইচ অফ দি ফলোয়িং হ্যাভ বিন রংলি লিস্টেড অ্যাজ এ স্পেশাল ফিচার অফ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া, অর্থাৎ বলা হয়েছে এখানেতে কোন বৈশিষ্ট্যটা মৌলিক অধিকারের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ ভুল দেওয়া হয়েছে। এখানে কোনোটি ভুল দেওয়া হয়নি, সবকটিই ঠিক। ফান্ডামেন্টাল রাইটস আর মোর স্যাক্রোস্যান্ট দ্যান রাইটস গ্র্যান্টেড বাই অর্ডিনারি লস, অর্থাৎ সাধারণ আইনের দ্বারা যে সমস্ত অধিকার লাভ হয় তার থেকে মৌলিক অধিকার আরও বেশি শক্তিশালী, আরও বেশি স্থায়ী। ফান্ডামেন্টাল রাইটস আর সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস, অর্থাৎ মৌলিক অধিকারকেও সীমিত করা যেতে পারে, পার্লামেন্ট প্রয়োজন মনে করলে করতে পারে।
ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল অ্যান্ড ক্যান বি এনফোর্সড থ্রু দ্য সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকার অবশ্যই আদালতে বলবৎযোগ্য এবং 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে লঙ্ঘনের জন্য বলবৎ করার জন্য আপিল করা যেতে পারে, যেটা একটু আগেই বললাম। এরপর ফ্রিডম অফ স্পিচ আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশনস অন দি গ্রাউন্ডস অফ প্রোটেকশন অফ, অর্থাৎ বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা ক্ষেত্রে রক্ষার ক্ষেত্রে কোনটি সঠিক? কি বলা হয়েছে যে রিজনেবল রেস্ট্রিকশন কোন কারণের জন্য শুধুমাত্র বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতার ওপর লাগানো যেতে পারে, অর্থাৎ নিষিদ্ধ করা যেতে পারে। সেটা হবে স্টেটমেন্ট 1 অনলি সোভরেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দি কান্ট্রি, অর্থাৎ কেবলমাত্র দেশের সার্বভৌমত্ব এবং ঐক্য রক্ষার জন্যই এই স্বাধীনতার ওপর কোনো আরোপ লাগানো যেতে পারে। নেক্সট 5, হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর নট ফান্ডামেন্টাল রাইটস আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক অধিকার নয়? এটা হবে অনলি 2, যেটা রাইট টু ওয়ার্ক হবে, ওয়ার্ক হয়ে গেছে বইতে, অর্থাৎ কর্মের অধিকার আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়, যেটা ডিপিএসপির মধ্যে রয়েছে। এরপর দিয়েছে একটা লিস্ট ম্যাচ করতে, যেটা বলেছে লিস্টেতে কি কি আছে। একদিকে রয়েছে কনস্টিটিউশনের আর্টিকেল এবং অন্যদিকে রয়েছে কোন ফান্ডামেন্টাল রাইটসগুলো। লিস্টটা একদম দেখতে পাচ্ছ পুরোপুরি সঠিকভাবেই ম্যাচ করা আছে। আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, সমতা বা সাম্যের অধিকার আছে। আর্টিকেল 22 রাইট অফ এ পারসন আন্ডার ডিটেনশন, অর্থাৎ কোনো ব্যক্তিকে সন্দেহের বশে আটক করা যাবে না এই কথা বলা হয়েছে, বা তার কিছু নিষেধাজ্ঞা তার উপর আরোপ করা হয়েছে করা গেলেও। আর্টিকেল 25 যেখানে রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবর্ষের প্রেক্ষিতে, যেটা আজকে খুবই তাৎপর্যপূর্ণ যে বিষয়টা। এরপর আর্টিকেল 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, 32 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং আর কভার্ড আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের আওতাভুক্ত। এখানে দেখতে পাচ্ছ প্রশ্নটা, এখানে তিনটিই হবে, অর্থাৎ প্রথমেতে কী ছিল, প্রহিবিশন অফ ট্রাফিকিং হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, অর্থাৎ মানব পাচার নিষিদ্ধ করা হয়েছে, বেগার খাটানো বন্ধ করা হয়েছে, যেটা সংবিধানের 23 নম্বর ধারা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। এরপর প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, অর্থাৎ শিশুদেরকে ফ্যাক্টরিতে কাজ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে 14 বছরের কম বয়স্ক শিশুদের, যেটা 24 নম্বর ধারায় আছে, যেটা সম্প্রতি হয়ে যাওয়া পিএসসি মিসলেনিয়াস 2020 প্রিলিমিনারি পরীক্ষাতে এসেছিল আর্টিকেলটা। এরপর ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ান, অর্থাৎ মানুষের বিবেকের স্বাধীনতা এবং যে যার ব্যক্তিগত ধর্মাচরণের স্বাধীনতা গৃহীত হয়েছে, যেটা 25 নং ধারায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানেতে তিনটি সঠিক মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, কারণ মৌলিক অধিকার 12 থেকে 35 নং ধারা পর্যন্ত রয়েছে। এরপর হুইচ অফ দি ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ইজ অর আর অ্যাভেলেবল টু নন সিটিজেন, অর্থাৎ যারা অনাগরিক তারা কোন কোন মৌলিক অধিকার পেতে পারেন, সেটা কি কি? 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সমতা। 2 নম্বর রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, যেটা 15 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে অধিকার। আর হচ্ছে প্রোটেক্ট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা তো অবশ্যই সকলেই পাবে, কারণ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, কারণ জীবনের অধিকার ছাড়া তো আমরা বাঁচতে পারি না, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ছাড়াও আমাদের বাঁচাটা প্রায় দুর্বিষহ। The protection against arrest and detention under Article 22 of the Constitution of India is not available to, অর্থাৎ আর্টিকেল 22-তে যেখানেতে বলা হয়েছে বিনা কারণে বন্দী হওয়ার থেকে নাগরিকদের এবং বিদেশিদের সকলকেই কিছু আরোপ লাগানো হয়েছে, সেখানে বলেছে যে সেটা
কাদের জন্য অ্যাভেলেবেল নয়? অ্যান এনিমি অ্যালিয়েন অর্থাৎ শত্রু দেশের কোনো নাগরিক, যেটা সিটিজেনশিপ আলোচনা করতে গিয়ে তোমাদের বলেছি শত্রু দেশের নাগরিক কী ব্যাপার হয়। আর আ পার্সন ডিটেনড আন্ডার এ প্রিভেন্টিভ ডিটেনশন ল, অর্থাৎ যাদেরকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তারা ভবিষ্যতে কোনো অনিষ্ট বা দুষ্কৃতি কাজ করতে পারে যার জন্য তাকে আটক করা হয়েছে। এইটাকে মূলত বলা হয়ে থাকে নিবারণমূলক আটক আইন। এরপর কোয়েশ্চেন 10, দ্য রাইটস টু ইনফরমেশন মিনস অ্যান্ড ইনক্লুডস। আমরা যে বলি তথ্য জানার অধিকার, সেই তথ্য জানার অধিকারের অর্থ কী এবং এর মধ্যে কী কী অন্তর্ভুক্ত আছে? 1, 3, 4 সঠিক উত্তর হবে সি, ইন্সপেকশন অফ ডকুমেন্টস অর্থাৎ তথ্যটার তদন্ত করা। 3 নম্বর, টেকিং ফটোগ্রাফ অফ ফাইলস অর্থাৎ সেই ফাইলের ছবি সংগ্রহ করা। অবটেনিং ইনফরমেশন ইন টেপস এবং টেপসেতে তার তথ্য সংগ্রহ করা। 1, 3 এবং 4। এবং এটাও জেনে রাখো, এটাও প্রশ্ন আসে পরীক্ষাতে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা কবে থেকে কার্যকর হয়? এটা হচ্ছে 2005 সালের 12ই অক্টোবর থেকে। নেক্সট পেজ, কোয়েশ্চেন নাম্বার 11, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2002 ওয়াজ ইন্ট্রোডিউসড টু হেল্প হুইচ অফ দি ফলোয়িং গ্রুপস অফ সোসাইটি, অর্থাৎ শিক্ষার অধিকার আইন 2002 সালের, যেটা 86তম সংশোধনী আইন অনুযায়ী আনা হয়েছিল, সেটা সমাজের কোন সোসাইটিকে লাভবান করেছে? এটা হবে চিলড্রেন অফ দি এজ অফ 6 to 14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশুদের। এরপর দ্য রাইট টু মেক লস টু গিভ ইফেক্ট টু সার্টেন স্পেসিফাইড ফান্ডামেন্টাল রাইটস রেস্ট উইথ, অর্থাৎ কিছু নির্দিষ্ট মৌলিক অধিকারকে আইনে পরিণত করার জন্য, কার্যকর করার জন্য কার উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে? ইউনিয়ন লেজিসলেচার অর্থাৎ ভারতের সংসদ বা পার্লামেন্টের হাতে। এরপর ফ্রিডম অফ প্রেস ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা যেটা ভারতে আছে সেটা কোথায় রয়েছে? ইমপ্লয়েড ইন দ্য রাইট অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের যেখানে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেখানেতেই ফ্রিডম অফ এক্সপ্রেশনের আন্ডারেই ফ্রিডম অফ দি প্রেস রয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা। এই প্রশ্নটা শুধু এনডিএ 2009-তে আসেনি, এই প্রশ্নটা ইউপিএসসি 2018-তেও এসেছিল। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ আর ইনস্ট্যান্সেস অফ ভায়োলেন্স অফ হিউম্যান রাইটস, দুটি এখানে অবস্থা বলেছে, তার মধ্যে কোন দুটি অবস্থায় বলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে? এটা দুটো অবস্থাই সঠিক। প্রথম স্টেটমেন্ট যেটা দিয়েছে, পার্সন ওয়াজ ডিটেনড বাই দ্য সিকিউরিটি ফোর্সেস ওয়াইল গোয়িং ফর কাস্টিং ভোট ইন পার্লামেন্টারি ইলেকশন, অর্থাৎ একজন ব্যক্তি যখন তিনি নির্বাচনে ভোটদান করতে যাচ্ছেন তখন তাকে যদি নিরাপত্তা সিকিউরিটি ফোর্সেস ধরে, অর্থাৎ একজন ব্যক্তির ভোটদানের অধিকার রয়েছে, তাকে কেন সিকিউরিটি ফোর্সেস বিনা কারণে আটক করবে? এরপর আ সিভিলিয়ান ওয়াজ কিল্ড বাই দ্য আর্মি ওয়াইল আন্ডারটেকিং কম্বিং অপারেশন, যখন ভারতীয় সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে সেই সময় যদি কোনো সিভিলিয়ানকে হত্যা করা হয়। এরপর হুইচ অফ দিস ইজ নট ইনক্লুডেড অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়? এটা হচ্ছে 15D, রাইট টু ইকুয়াল ওয়েজেস ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সম কাজের জন্য সম বেতন। এটা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি, যেটা আর্টিকেল 39-এতে রয়েছে। এরপর আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দি মেম্বার্স অফ দি আর্মড ফোর্সেস বি স্পেসিফিক্যালি রেস্ট্রিক্টেড, অর্থাৎ সংবিধানের কত নং ধারা অনুযায়ী যারা ভারতীয় সেনাবাহিনীর সাথে যুক্ত তাদের কিছু মৌলিক অধিকারকে পার্লামেন্ট সংকুচিত করতে পারে? এটা আছে আর্টিকেল 33-তে। এরপর পয়েন্ট আউট হুইচ ফ্রম দি ফলোয়িং is not a right enumerated in the Constitution of India but has been articulated by the Supreme Court to be a fundamental right, অর্থাৎ চারটি এখানে রাইট বলেছে, তার মধ্যে বলেছে কোনটি সংবিধানে উল্লেখ নেই কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে মৌলিক অধিকার বলে উল্লেখ করেছে। এটা কি হবে?
এটা হচ্ছে রাইট টু প্রিভেসি, গোপনীয়তার অধিকার। এরপর which of the following writs or orders of the High Court or Supreme Court is brought to get an order of an authority quashed? অর্থাৎ নিম্নলিখিত কোন লেখতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট যে কোনো অর্ডারের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকে ভঙ্গ করে দিতে পারে, সেটা করে দিয়ে নিজের হাতে মামলা তুলে নিতে পারে, সেটা হচ্ছে স্যাটিওরারি, যাকে বলা হয় উৎপ্রেষণ বাংলায়। এরপর পয়েন্ট আউট হুইচ ফ্রম দি ফলোয়িং ইজ নট এ রাইট এনুমারেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাট হ্যাজ বিন আর্টিকুলেটেড বাই দ্য সুপ্রিম কোর্ট টু বি এ ফান্ডামেন্টাল রাইট। অর্থাৎ সেই এর আগের প্রশ্নটার মতোই প্রশ্ন একই বছরে সিজিএলে দিয়েছিল যে কোনটি সংবিধানে উল্লিখিত নয়, অধিকার নয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেটিকে মৌলিক অধিকারের মর্যাদা দিয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে এখানে আছে রাইট টু পার্মানেন্ট হাউসিং, অর্থাৎ স্থায়ীভাবে বসবাসের অধিকার। এরপর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যাক্ট 1989 মে বি সিন অ্যাজ গিভিং ইফেক্ট টু হুইচ অফ দি ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এসসি এবং এসটিদের জন্য যে 1989 সালে আইন করা হয়েছিল সেটি কোন মৌলিক অধিকারটিকে কার্যকর করেছে। এখানে কি কি হবে, 1, 2 এবং 3। ইকুয়ালিটি বিফোর ল, তাদের জন্য আইনের চোখে সমতা অন্তর্ভুক্ত হয়েছে। রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে অধিকার রয়েছে। এবং অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতার অবলুপ্ত হয়েছে। এই তিনটি তাদের জন্য এফেক্ট করেছে। এরপর হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, এটা হবে সি, পানিশমেন্টস ক্যান বি প্রেসক্রাইবড বাই এ স্টেট লেজিসলেশন ফর অফেন্সেস আন্ডার পার্ট 3 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের আইনসভা আমাদের মৌলিক অধিকারকে ভঙ্গ করার জন্য খুব বিশেষ প্রয়োজন ছাড়া এমন কোনো আইন প্রণয়ন করবে না, এটাই বলা হয়েছে ইজ নট কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 22, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ সেই নিবারণমূলক আটক আইন সম্পর্কে দুটি তথ্য দিয়েছে, বলেছে কারেক্ট কোনটা, এটা হবে বোথ 1 and 2। আগেই বলে দিচ্ছি উত্তরটা, তাহলে তোমরা এই অংশটা দেখে নিতে পারবে। আ পার্সন ক্যান বি অ্যারেস্টেড অর ডিটেনড আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন if the government feels that the person can be a threat to the law and order or to the peace and security of the nation। বলছে একজন ব্যক্তিকে এই আইনের মাধ্যমে গ্রেপ্তার করা যেতে পারে তখনই যদি সরকার মনে করে যে সেই ব্যক্তিটি দেশের আইন শৃঙ্খলার পক্ষে এবং শান্তি রক্ষার্থে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, অর্থাৎ তিনি কোনো দুষ্কর্ম করতে পারেন। এটা সঠিক। 2 নম্বরটা, দ্য প্রিভেন্টিভ ডিটেনশন ক্যান বি এক্সটেন্ডেড অনলি ফর 3 months আফটার হুইচ সাচ এ কেস ইজ রিকোয়ার্ড টু বি ব্রট বিফোর অ্যান অ্যাডভাইসারি বোর্ড ফর রিভিউ। অর্থাৎ এই আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় তাকে তাহলে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত আটক করে রেখে যেতে পারে, যার পরে তাকে আটক করতে গেলে একটা অ্যাডভাইসারি বোর্ডের প্রয়োজন আছে যে সেটি ব্যাপারটি রিভিউ করবে। এবং বলে রাখি এ প্রসঙ্গে এই তথ্যটা জেনে রাখো, 1978 সালে 44তম সংশোধনী আইন অনুযায়ী বলা হয়েছিল এই এক্সটেন্ডেড পিরিয়ডটা 3 মাস থেকে 2 মাস করা হয়েছে, কিন্তু সেটা আজ পর্যন্ত কার্যকর হয়নি, তাই এটা এখনও 3 মাসই রয়েছে। এবং এই টাইম পিরিয়ডটা জেনে রাখো, এই টাইম পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ, WBCS মেন্সে 2019 সালেই এসেছিল। রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম দি লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য রুল অফ। অর্থাৎ সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় তখন কেন্দ্রে কোন সরকার ছিল, এর প্রশ্ন। এটা হবে মোরারজি দেশাই সরকার, কারণ 44তম সংবিধান সংশোধনী আইন যেটা 1978 সালে কার্যকর হয়েছিল, সেই সময় ছিল মোরারজি দেশাই সরকার। 1977 সালে ভারতের ইতিহাসে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে জনতা দলের হয়ে আসেন মোরারজি দেশাই।
পলিটিক্যাল রাইট ডাজ নট ইনক্লুড হুইচ অফ দি ফলোয়িং, অর্থাৎ নিম্নলিখিত কোনটি পলিটিক্যাল রাইট নয়? রাইট টু লাইফ, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটা কোনো রাজনৈতিক অধিকার নয়, বাকি তিনটেই রাজনৈতিক অধিকার। এমনকি দেখতে পাচ্ছ অপশন এতে রাইট টু ভোট, এটা প্রায় প্রশ্ন আসে যে এটা কী অধিকার, এটাও পলিটিক্যাল রাইট, রাজনৈতিক অধিকার, যেটা আছে ভারতীয় সংবিধানের 326 নং ধারায়। The writ of prohibition is issued by a Supreme Court, is issued by a superior court, এখানেতে ঊর্ধ্বতন আদালত প্রহিবিশনটা কার জন্য জারি করতে পারে? টু প্রিভেন্ট অ্যান ইনফেরিয়ার কোর্ট অর এ ট্রাইব্যুনাল ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন অর অ্যাক্টিং কন্ট্রারি টু দ্য রুলস অফ ন্যাচারাল জাস্টিস। এটা সুপ্রিম কোর্ট কখন জারি করতে পারে? যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যে কোর্টই হোক না কেন, তার অধস্তন আদালত দেখে ইনফেরিয়ার কোর্ট তাদের সীমা অতিক্রম করে গিয়ে এমন কোনো রায় দিচ্ছে যেটা সাধারণ ন্যায়ের পক্ষে যে রায় যাচ্ছে না, তখন সেই ঊর্ধ্বতন আদালত এই প্রহিবিশন বা নিষিদ্ধ করে দিতে পারে তার সেই ক্ষমতাটিকে, অধস্তন আদালতের সেই ক্ষমতাটিকে। এরপর হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু ফর দি ফান্ডামেন্টাল রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যাজ গ্যারেন্টেড আন্ডার আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ বলছে যে এখানেতে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, যেটা সংবিধানের 21 নম্বর ধারায় আছে মৌলিক অধিকারের, তার সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? এখানে 1, 2, 3, 4 চারটি তথ্যই সঠিক। দ্য রাইট ইজ অ্যাভেলেবেল টু সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ এলিয়েন্স, এই মৌলিক অধিকারগুলি নাগরিকদের জন্যও আছে, আবার কিছু বিদেশিদের জন্যও রয়েছে। ইট কভার্স প্রোটেকশন এগেন আরবিট্রারি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অ্যাকশান, এবং এটি যেগুলো এক পেশে শাসন বিভাগীয় এবং আইন বিভাগীয় আইন আছে সেগুলোর বিরুদ্ধে নাগরিকদের মৌলিক অধিকারকে সংরক্ষণ করে। ইট ইনক্লুডস দ্য রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি, এর মধ্যেই বলা হয়েছে মানুষ সসম্মানে বেঁচে থাকার অধিকার রয়েছে। ইট ক্যান বি টেকেন অ্যাওয়ে অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এবং এটি খুব কম ক্ষেত্রে, সীমিত ক্ষেত্রেই কোনো আইনবিহিত পদ্ধতিতে এগুলিকে সংকুচিত করা যেতে পারে। এরপর কোয়েশ্চেন 27 দেখতে পাচ্ছ, হুইচ পার্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস, যেটা প্রথমেই বলেছি, বারবার বলেছি, কোন পার্টে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হবে পার্ট 3। নেক্সট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি ফ্রম দি লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস? 44th অ্যামেন্ডমেন্ট, শুধু এসএসসি 2008 নয়, WBCS মেন 2019 এবং 18তেও প্রশ্নটা এসেছিল, এছাড়াও অনেক বছরই প্রশ্নটা দিয়েছিল। 44th অ্যামেন্ডমেন্ট একটু আগেই আলোচনা করেছি। ফান্ডামেন্টাল রাইটস আর নট গিভেন টু, অর্থাৎ মৌলিক অধিকার কাদের দেওয়া নেই? যারা পলিটিক্যাল সাফারার্স, অর্থাৎ যারা রাজনৈতিকভাবে অপরাধী। নেক্সট কোয়েশ্চেন 30, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইট? এখানে জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্টকেই বলা হয় মৌলিক অধিকারের অভিভাবক, মৌলিক অধিকার রক্ষার জন্য। দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ডু নট হ্যাভ হুইচ অফ দি ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস? অর্থাৎ ভারতীয় নাগরিকদের কোন মৌলিক অধিকারটি নেই? রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির অধিকার, সম্পত্তি অর্জনের অধিকার ভারতীয় নাগরিকদের নেই, যেটা বারবারই প্রশ্ন আসছে এবং তোমাদের বলছি আগে ছিল, সেই সময় আমাদের 7টা মৌলিক অধিকার ছিল, পরে 44তম সংবিধান সংশোধনী আইন 1978 অনুযায়ী সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়, যার ফলে বর্তমানে 6টি মৌলিক অধিকার আছে। দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রাইমারিলি অ্যাক্ট অ্যাজ লিমিটেশনস আপন দ্য পাওয়ার্স অফ দি, অর্থাৎ মৌলিক অধিকারগুলো ভারতীয় সংবিধানে সেগুলি কোন কোন ক্ষমতাকে সংকুচিত করে? এটা হচ্ছে কিসের জন্য? এক্সিকিউটিভ আর লেজিসলেচার, অর্থাৎ এই দুটো জিনিস, অর্থাৎ শাসন বিভাগ আর আইন বিভাগই কেবলমাত্র মৌলিক অধিকারগুলিকে নাগরিকদের সংকুচিত করতে পারে, ইন্ডিভিজুয়ালস করতে পারে না, অপর কোনো ব্যক্তির মৌলিক অধিকার সংকুচিত করতে পারে না। ব্যাপারটা বুঝতে পারলে? দ্য রাইট টু ভোট ইন ইন্ডিয়া ইজ এ কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার।
এরপর দ্য কারেক্ট স্টেটসমেন্টস অ্যাবাউট ফান্ডামেন্টাল রাইটস আর মৌলিক অধিকার সম্পর্কে কারেক্ট স্টেটসমেন্টস কি? 1 এবং 3, দে আর এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল, অর্থাৎ আদালতে বলবৎযোগ্য মৌলিক অধিকার। আর দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি এক্সেপ্ট সাম, অর্থাৎ কিছু মৌলিক অধিকার বাদ দিয়ে অন্যান্য মৌলিক অধিকারগুলি জাতীয় জরুরি অবস্থার সময় নিষিদ্ধ হয়ে যায়। সেই কিছুটা কি বলতে পারবে? কোন দুটো মৌলিক অধিকার জাতীয় জরুরি অবস্থার সময়ও কোনো জরুরি অবস্থার সময়ই যে দুটোকে নিষিদ্ধ করা যায় না? দেখি, এটা যদি জানো তাহলে কমেন্ট বক্সে জানাও। আর বাকিগুলো ভুল আছে, যেটা হচ্ছে দিস রাইটস আর অ্যাবসলিউট না, এই রাইটগুলো অ্যাবসলিউট নয়, কারণ পার্লামেন্ট সেগুলোকে সংকুচিত করতে পারে প্রয়োজন বিশেষে। দে আর অ্যাভেলেবেল অনলি টু ইন্ডিয়ান সিটিজেন্স, না, এটাও তোমরা দেখেছো সব অধিকারই যে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য না, অনাগরিকদের জন্য কিছু অধিকার আছে। আর 5 নম্বর, দে আর কন্টেন্ট ইন পার্ট 4 অফ দি কনস্টিটিউশন, না, মৌলিক অধিকার পার্ট 3-তে রয়েছে, পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এরপর কোয়েশ্চেন 35, দ্য রিট অফ সার্টিওরারি ইজ ইস্যুড বাই এ সুপ্রিম কোর্ট টু, অর্থাৎ সার্টিওরারি একটু আগেই যেটা বললাম উৎপ্রেষণ, এই লেখটি সুপ্রিম কোর্ট কাকে জারি করতে পারে এবং কখন? অ্যান ইনফিরিয়ার কোর্ট টু ট্রান্সফার দ্য রেকর্ড অফ প্রসিডিংস ইন এ কেস ফর রিভিউ, অর্থাৎ কোনো মামলার যখন বিচার চলছে সেই কেসের রিভিউ করার জন্য এবং সেই মামলাটি নিজ হাতে তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট অধস্তন আদালতকে, সেটা হাইকোর্ট হোক বা অন্য কোনো কোর্ট হোক, তাকে এই ইস্যুটা জারি করতে পারে। কোন ইস্যু? না, সার্টিওরারি রিট। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ফিচার্স অফ দি ফান্ডামেন্টাল রাইটস আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট কারেক্ট, বলছে যে মৌলিক অধিকার সম্পর্কে কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়। এখানে হবে 2 নম্বরটা, দে আর অ্যাবসলিউট, অর্থাৎ মৌলিক অধিকার তো অ্যাবসলিউট নয়, পার্লামেন্ট চাইলেই সেগুলিকে সংকুচিত করতে পারে। দ্য কনস্টিটিউশন অ্যালাউস প্রিভেন্টিভ ডিটেনশন বাট স্টিপুলেটস, অর্থাৎ সংবিধান এই নিবারণমূলক আটক আইন করে, কিন্তু কিছু স্টিপুলেট করে, সেগুলো কি 1, 2 এবং 3, কি তার কিছু নিষেধাজ্ঞা আছে। দ্যাট নো ওয়ান শুড বি ডিটেন্ড বিয়ন্ড 3 months আনলেস অ্যান অ্যাডভাইজারি বোর্ড অথরাইজেস ডিটেনশন বিয়ন্ড দ্যাট পিরিয়ড, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এই নিবারণমূলক আটক আইনের সাহায্যে ধৃত করা হয় তাহলে ওই বন্দি ব্যক্তিকে 3 মাস পর্যন্ত আটক করে রাখা যেতে পারে, তার মধ্যেই একটি অ্যাডভাইজারি বোর্ড গঠন করতে হবে। সেই অ্যাডভাইজারি বোর্ড বা উপদেষ্টা পর্ষদে ঠিক করবে সেই বন্দি ব্যক্তিকে আর কতদিন আটক করে রেখে যেতে পারে, নাকি তাকে মুক্তি দেওয়া হবে। 2 নম্বর এটা ঠিক, 2 নম্বরটাও তাই, দ্যাট দ্য গ্রাউন্ডস ফর ডিটেনশন শুড বি কনভেড টু দ্য ডিটেনু বিফোর অ্যারেস্টিং হিম, অর্থাৎ যে ব্যক্তিকে বন্দি করা হচ্ছে তাকে গ্রেপ্তার করার সময় তাকে জানাতে হবে যে তাকে কি কারণের জন্য গ্রেপ্তার করা হচ্ছে। এরপর 3 নম্বরটাও সঠিক, দ্যাট দ্য ডিটেন্ড পারসন মাস্ট বি প্রডিউসড বিফোর দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন এ পিরিয়ড অফ 24 hours অফ হিজ অ্যারেস্ট, অর্থাৎ যে ব্যক্তিকে ধৃত করা হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। এরপর হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিজ আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি মৌলিক কর্তব্যের অংশ নয়? এটা কি হবে? সি, টু হেল্প ইন অর্গানাইজিং ভিলেজ পঞ্চায়েতস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গঠনের কথা, যেটা অবশ্যই মৌলিক কর্তব্যে বলা হয়নি, বলা হয়েছে মৌলিক অধিকারেও নয়, বলা হয়েছে ডিপিএসপিতে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির আর্টিকেল 40-তে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। দ্য প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট ডাজ নট হ্যাভ এ রিস্ট্রেনিং এফেক্ট অন, অর্থাৎ এই নিবারণমূলক আটক আইনের রিস্ট্রেনিং এফেক্ট, অর্থাৎ কোনো কিছুকে আটকে রাখার ক্ষমতা কিসের ওপর নেই, সেটা হচ্ছে কি কি? 1, 3 এবং 4, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়ান, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, কিন্তু আছে কিসের ওপর? রাইট টু ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতার ওপর, কারণ এটার স্বাধীনতার অধিকারের ওপর, রাইট টু ফ্রিডম, যেটা স্বাধীনতার অধিকার কোথায় আছে? 19 থেকে 22 নং ধারায়, এবং এটা আছেই 22 নং ধারায়। এরপর কোয়েশ্চেন 40,
দ্য রাইটস এনুমারেটেড আন্ডার দ্য হেডিং রাইট টু ফ্রিডম ইনক্লুড, অর্থাৎ স্বাধীনতার অধিকারের অধীনে যে সমস্ত অধিকারগুলি আছে সেগুলো হলো, এখানেতে কারেক্ট অর্ডার বলেছে, কারেক্ট অ্যান্সার 1 2 3 4 চারটে স্টেটমেন্টে কী কী বলে দিই। প্রোটেকশান এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, যেটা তোমার আর্টিকেল 22। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা, যেটা রয়েছে আর্টিকেল 19। ফ্রিডম অফ কনসায়েন্স, ধর্মের স্বাধীনতার অধিকারের অধীনে পড়ছে। বিবেকের স্বাধীনতা আর্টিকেল 25-এ রয়েছে। আর 4 নম্বর স্টেটমেন্ট প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটা আর্টিকেল 21-এতে রয়েছে, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এরপর অনলি দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া এনজয় দ্য রাইট টু, অর্থাৎ এই প্রশ্নে বলছে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই কোন স্বাধীনতাটি ভোগ করে থাকেন। এটা হবে অনলি ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধিকার, এটাই শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ভোগ করে থাকে, যেটার জন্যই তোমরা আজকে প্রায় সকলেই প্রস্তুতি নিচ্ছ একটা সরকারি চাকরির মাধ্যমে নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত করা। The Supreme Court of India has expanded the meaning of the right to life to include the following derivative rights, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট জীবনের স্বাধীনতাকে কিছু মাত্রা যোগ করে তাকে ব্যাপকতর করেছে। হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য কোর্টস ডেফিনিশন, অর্থাৎ নিম্নলিখিত কোনটি সুপ্রিম কোর্ট বলেনি এই অধিকারের মধ্যে রয়েছে, সেটা কী হবে 42B রাইট টু এডুকেশন। বাকি তিনটিই বলেছে। 42A-তে যেটা বলেছে আর্টিকেল 21 মধ্যেই আছে, রাইট টু ফুড অ্যান্ড অ্যাডিকুয়েট লাইভলিহুড, খাদ্য এবং পর্যাপ্ত জীবনযাপনের অধিকার, রাইট টু লিভ ইন এ হেলদি এনভায়রনমেন্ট, যেটা সি, এটাও বলেছে যে একটি স্বাস্থ্যকর পরিবেশে বাস করা। ডি, রাইট টু হেলথ অ্যান্ড ইনফরমেশান, স্বাস্থ্যের অধিকার এবং স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানার অধিকার, কিন্তু কোনটা বলেনি এই অধিকারের আন্ডারে আর্টিকেল 21-এতে, রাইট টু এডুকেশান, শিক্ষার অধিকার, যেটা নেই, যেটা কোথায় আছে আর্টিকেল 21A বা 21 ক নং ধারায়, শুধু 21-এতে নেই। এরপর ফ্রিডম অফ কনসায়েন্স আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ সাবজেক্ট টু, অর্থাৎ বিবেকের স্বাধীনতা যেটা ধর্মীয় স্বাধীনতার অধিকারে রয়েছে, সেটা কিসের ওপর নির্ভর করে, পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ, যেটা হচ্ছে তোমার জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্য। এ ল প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্ম, এটা 1 2 3 হবে। একটা আইন যেটা সামাজিক উন্নয়ন এবং সংস্কার করে। আর 3 নম্বর ওপেনিং হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশনস অফ এ পাবলিক ক্যারেক্টার টু অল হিন্দুস, অর্থাৎ সমস্ত হিন্দুদের জন্য একটি মুক্ত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠা করা। এরপর নেক্সট কোয়েশ্চেন 44, হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর নট রাইট লিস্টেড ইন দ্য কনস্টিটিউশন, অর্থাৎ বলা হয়েছে যে সংবিধানের উল্লিখিত হয়েছে একটি রাইট কোনটা নয়। স্টেটমেন্ট 3টে আছে, দেখো। 1, ইকুয়ালিটি ইন ম্যাটার্স অফ অ্যাপয়েন্টমেন্ট আন্ডার স্টেট, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সমস্ত পদগুলি আছে সেখানেতে নিয়োগের ক্ষেত্রে সমানাধিকার না, এটা বলা হয়েছে। ডিনায়াল অফ স্পেশাল ট্রিটমেন্ট ফর অল সেকশনস ইনক্লুডিং উইমেন, চিলড্রেন অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ সকলের জন্য সমানাধিকারের জন্য নারী, শিশু এবং যে সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণী তাদের জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রাষ্ট্র করবে না। আর 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে অ্যাবলিশন অফ টাইটেলস আদার দ্যান একাডেমিক অ্যান্ড মিলিটারি ডিস্টিংশনস, বলা হয়েছে যে শিক্ষা এবং সামরিক ক্ষেত্র ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্রেই কোনো খেতাব নেওয়া যাবে না রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, যেটা বলা হয়েছে আর্টিকেল 18, অর্থাৎ 1 এবং 3 বলা হয়েছে। ভুল আছে কোনটা, 2 নম্বর স্টেটমেন্টটা, এটা বলা হয়েছে কিন্তু এখানেতে বলা হয়েছে যে ইনক্লুডিং উইমেন, চিলড্রেন অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস, কিন্তু এটা হবে এক্সক্লুডিং উইমেন, চিলড্রেন অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস,
কারণ সংবিধানের 15(2) ধারাতেই বলা হয়েছে যে রাষ্ট্র প্রয়োজন মনে করলে নারী, শিশু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে এই প্রথম পার্টের কোয়েশ্চেনগুলো? যেটা না বুঝতে পারবে তোমরা আমাকে জানাও, আমি তোমাদের সেটা বলে দেবো, আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। গুড বাই।